আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা আরও একটা অধ্যায়ের ম্যাথ সলভ করতে যাচ্ছি। সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের হিসাব বিজ্ঞান বইয়ের আর্থিক বিবরণী অধ্যায়। অধ্যায়টি দশম অধ্যায় আছে। তো এই আর্থিক বিবরণী অধ্যায়ের মধ্যে তিনটা পার্ট আছে। তার মধ্যে একটি পার্ট হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তো এই ম্যাথ যদি সলভ করতে পারি তাহলে আমরা দেখতে পাবো প্রতিষ্ঠানে কত টাকার সম্পদ আছে, কত টাকা দায় এবং কত টাকা লায়াবিলিটিস আছে। তো এটা বের করার জন্য আগে আমার বেসিক জানতে হবে। তো বেসিকে যদি আমরা যাই, একদমই যদি বেসিকে যাই তাহলে আমরা প্রথম দিকে পড়ছিলাম এ সমান এল প্লাস ও ই। এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণ, একদম বেসিক যে সূত্রটা এটা। তো আমরা জানি এ সমান কি, এ সমান অ্যাসেট, এল সমান হচ্ছে লায়াবিলিটিস, আর ও ই সমান অনার্স ইকুইটি। অনেকে বলতে পারেন যে এগুলো তো আমরা পড়ে আসছি, তো এখন এটা জানার কি দরকার? এখনও এটা জানাই দরকার, কারণ এই ছোট একটা সূত্র দ্বারাই আমার এই পুরো একটা ম্যাথ সলভ হবে। তো কিভাবে আমরা এখন পর্যায়ক্রমে দেখব। তো এই সমান আমরা জানি অ্যাসেট। তো অ্যাসেট আসলে কি, সম্পদ আসলে কি, এটা আমাদের জানতে হবে। তো আমি সম্পদ সমূহ লিখে দিছি। সম্পদ এখানে 5 প্রকার দেখানো হয়েছে। তো আমরা 5 প্রকার দেখব, এবং সম্পদ যতটুকু হবে এখানে সমান চিহ্ন আছে। সমান চিহ্নের ডান পাশে এল, এল সমান লায়াবিলিটিস দায়, এবং ও ই অনার্স ইকুইটি, অর্থাৎ এখানে প্লাস হবে, মিস্টেক, অর্থাৎ এল এবং ও ই লায়াবিলিটিস এবং অনার্স সিকিউরিটি দুইটা মিলা এই অ্যাসেটের সমান হবে। যদি হয় তাহলে আপনার অঙ্ক হয়েছে বলে মনে হবে। আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করে দেখি। তো আমরা আগে এ সমান অ্যাসেট এটা আগে দেখব। তো অ্যাসেট সমূহ দেখি, সম্পদ সমূহ। সম্পদ এখানে আমি 5 প্রকার দিচ্ছি। যেমন স্থায়ী সম্পদ, যে সম্পদটা আপনাকে 1 বছরের বেশি সুযোগ সুবিধা দিবে, এটাকে বলে নন কারেন্ট অ্যাসেটস অথবা ফিক্সড অ্যাসেট, দুইটাই বলা যায়, যেটা আপনি বলতে পারেন। এরপর আছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আপনার এখন 10 লক্ষ টাকা আছে, তো এখন অলস টাকা কই রাখবেন? তো আপনি ইনভেস্ট করলেন কোনো জায়গায়, তো এটা যে করলেন এটা তো আপনার একটা সম্পদ, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ। এরপরে চলতি সম্পদ। চলতি সম্পদগুলো অনেকগুলো আছে এখানে। চলতি সম্পদ হচ্ছে কারেন্ট অ্যাসেট, যেটা আপনি যখন তখন ব্যবহার করতে, মানে নগদ টাকায় রূপান্তর করতে পারবেন, যা আপনাকে সুযোগ সুবিধা অল্প কিছু দিনের জন্য দেয়। নর্মালি 1 বছরে কম দেয় আর কি। তো যেমন নগদ ও ব্যাংক জমা। নগদের টাকা থাকলে তখন আপনার এটার বলে কারেন্ট অ্যাসেট, ব্যাংকে টাকা থাকলে এটার বলে কারেন্ট অ্যাসেট। তো আমরা যে ইংলিশ টার্মগুলো দেখি, ডান পাশে লেখা আছে ক্যাশ, ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স। প্রাপ্য হিসাব, যে টাকাটা আপনি মানে বিক্রয় কর্মীর কাছে, মানে আপনি বিক্রি করছেন অন্য একজন লোকের কাছে, তবে বাকিতে, কিন্তু টাকাটা পান নাই, তাহলে এটা প্রাপ্য হিসাব, এটা হচ্ছে চলতি সম্পদ। আচ্ছা, বাদ সমাপনী পরিণ সন্দেহজনক দেনা সঞ্চিত। আচ্ছা, এটা আমরা একটু কেটে দেই, আপাতত এটা দরকার নাই, ওইটা পরে আসবো ইনশাল্লাহ। ওটা ম্যাথে যখন যাব তখন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। অব্যবহৃত মনিহারি, হয়তো আপনার প্রতিষ্ঠান পরিচালনার জন্য, আপনার লেখালেখির জন্য হয়তো 5টা কলম প্রয়োজন, তো 5টা কলমে আপনার সারা বছর চলে গেছে,
আর লেখালেখি দরকার পড়ে নাই। তো আপনার অব্যবহৃত মনিহারি আরো 1 ডজন কলম রয়ে গেছে, এটা তো অব্যবহৃত হয়ে রয়েছে, এটা নতুন হয়ে রয়েছে অব্যবহৃত, এটা আপনার একটা সম্পদ হিসেবে গণ্য হবে। এটাকে বলে অব্যবহৃত মনিহারি। এটা হচ্ছে আনইউজড স্টেশনারি বা সাপ্লাইজ। এরপর প্রাপ্য আয়, যেটা আপনি কাজ করছেন কিন্তু টাকা পান নাই, এটা হচ্ছে প্রাপ্য হয়ে রয়েছে। এটা আউটস্ট্যান্ডিং ইনকাম বা অ্যাকোয়ার্ড ইনকাম। অগ্রিম প্রদত্ত খরচ, আপনার বাসা ভাড়া মনে করেন 5,000 টাকা, 1 মাসের বাসা ভাড়া 5,000 টাকা, আপনি 3 মাসের টাকা একবারে দিয়ে দিলেন, কারণ আপনার সামনে হয়তো টাকা থাকবে না, এটা ভাবে 3 মাসের টাকা একবারে দিয়ে দিলেন। 3 মাসেরটা তো একবারে দেওয়া মানে এটা না দিলেও পারতেন, কিন্তু অগ্রিম দিয়ে রাখছেন কারণ আমার চাপ যেন না হয়। তাহলে আমি যে অগ্রিম টাকাটা দিচ্ছি, তাহলে এটা আমার জন্য একটা সম্পদ, এটা হচ্ছে চলতি সম্পদ। আচ্ছা, সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্যটা হচ্ছে একটা চলতি সম্পদ, ক্লোজিং ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি। বছর শেষে যে সম্পদটা, যে পণ্যটা আমার বেঁচে থাকে, এটা সম্পদ হবে না, মানে বছর শেষে পণ্য হবে, সম্পদ হবে না। এই পণ্যটা যদি বাইসা থাকে তাহলে আপনার পরের বছরে এটা আর কি সম্পদ হিসেবে গণ্য হবে। আচ্ছা, এটা আমার একটু মিস্টেক হয়েছে, এটা রেড কালার করে দেই। আপনি চলতি সম্পদের এগুলা যে বললাম, এগুলা যদি সবগুলা যোগ করেন তাহলে আপনি পাবেন মোট চলতি সম্পদ। ডান পাশে দিয়ে রাখি, এটা মোটটা আসবো আর কি। তাহলে মোট স্থায়ী সম্পদ, লাল কালার হবে এবং ডান পাশে হবে। আমি এটা লাল কালার দ্বারা বোঝানোর চেষ্টা করতেছি, এই যে উপরের যে আইটেমগুলা, লেনদেনগুলা, এই লেনদেনগুলা যদি আপনি যোগ করেন তাহলে আপনি কি পাবেন, মোট স্থায়ী সম্পদ। আচ্ছা, এখানে আরো কিছু টপিকস আছে। আসবাবপত্র, আসবাবপত্রের পরে কি আছে, বাদ পুঞ্জীবিত অবচয়, অফিস সরঞ্জাম, বাদ পুঞ্জীবিত অবচয়। এগুলো লেখার কারণ কি, এগুলো আমি একবারে দিয়ে ফেলাইছি। আচ্ছা, এটা যদি আপনি বোঝার চেষ্টা করেন, আমি একটু বুঝিয়ে দিই। আসবাবপত্র এটা একটা সম্পদ, আপনি জানেন, স্থায়ী সম্পদ। বাদ পুঞ্জীবিত অবচয় এটা আবার কি, আবার আপনার ম্যাথে দেওয়া থাকলো 1 লক্ষ টাকার আসবাবপত্র, আবার দেওয়া থাকলো 10,000 টাকা অবচয়, তাহলে আপনার ওই অবচয়টা তো বাদ দিয়ে লাগবে, তাহলে তো আপনার মোট সম্পদের মূল্য আসবে। বিষয়টা এরকম, কারণ আপনার অবচয় হইলে মোট সম্পদ থেকে ওই অবচয়ের টাকাটা বাদ দিতে হয়, বাদ দিলে আপনার কারেন্ট যে মানে সঠিক যে সম্পদের মূল্য ওইটা বের হয়। তো এটা আমরা আসবাবপত্র থেকে পুঞ্জীবিত অবচয়টা মাইনাস করব। এখন আপাতত না শিখলেও হতো, তারপরেও দিয়ে রাখছে, যদি আপনি আপাতত এটা নাও শিখেন, শুধু যদি অফিস সরঞ্জাম বা আসবাবপত্র এরকম যদি শিখেন, তারপরেও খুব একটা সমস্যা হবে না। পরবর্তীতে আরও একটা ক্লাসে বিস্তারিত আলোচনা করলে হবে। তাহলে আপনার আসবাবপত্র ইংলিশ হচ্ছে ফার্নিচার, অফিস সরঞ্জামের ইংলিশ হচ্ছে অফিস ইকুইপমেন্ট। আমরা এটা যখন ম্যাথ সলভ করি তখন আমরা এটা দেখতে পারবো, কোনো সমস্যা নাই। তো আপনি এই সাইডটা আইটেমটা আপনি নর্মালি ফিক্সড অ্যাসেট হিসেবে ধরতে পারেন। আরও অনেক সম্পদ আছে, নর্মালি যে সাইডটা বেশি ব্যবহৃত হয় এগুলো দিচ্ছে। আচ্ছা, আসবাবপত্র গেল, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, বিনিয়োগ, দালান। এরপরে থাকতে পারে কম্পিউটার, ল্যাপটপ, যেগুলো আপনার ব্যবসায় প্রয়োজন, মানে ব্যবসায় ব্যবহৃত প্রয়োজন। এরপর একটা গাড়ি থাকতে পারে, যেটা ব্যবসা পরিচালনার জন্য আপনি কিনছেন। আচ্ছা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ শেষ, চলতি সম্পদ শেষ। আপনি এই চলতি সম্পদের এইগুলা যদি আইটেম যোগ করেন তাহলে মোট চলতি সম্পদ পাবেন। আর বিনিয়োগ এখানে আর কিছু দেই নাই, তো বিনিয়োগ খুব একটা বেশি থাকে না, একটাই থাকে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আর অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদ, যে সম্পদটা আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, সেটাই বলে
ইনট্যাঞ্জিবল অ্যাসেট, বাংলায় বলে অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদ। কেমন? যেমন সুনাম। আপনি দীর্ঘদিন যাবৎ ব্যবসা করতেছেন, সঠিক পণ্য দিতেছেন, ভালো ব্যবহার করতেছেন, এটা একটা সুনাম। এই সুনামটা হচ্ছে অদৃশ্যমান, তবে হচ্ছে এটা অনেক সময় স্থায়ী সম্পদের মধ্যে দিয়ে দেয়। এই স্থায়ী সম্পদ যেটা আছে, ফিক্সড অ্যাসেট, এটার মধ্যে দিয়ে দেয়। কখন দেয়? যখন আপনার অদৃশ্যমান বা ইনট্যাঞ্জিবল অ্যাসেট এই কলামটা না দেয়, তখন আপনার স্থায়ী সম্পদের মধ্যে দিয়ে দেয়। আচ্ছা, প্যাটেন্ট বা ট্রেডমার্ক, প্যাটেন্ট অধিকার। তারপরে আছে ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থস্বত্ব। এগুলো হচ্ছে আপনার অধিকার, যেটা বলে ব্যবসায়ের প্রতি একটা অধিকার। এরপর ট্রেডমার্ক, যেটা লোগো থাকতে পারে, লোগো, আপনার ব্যবসায়ের একটা লোগো আছে, যেমন লাক্স সাবানের একটা লোগো আছে, তারপরে আইফোনের যে একটা লোগো আছে, এগুলো হচ্ছে ট্রেডমার্ক। এগুলোরও কিন্তু ভ্যালু ক্রিয়েট করে, কারণ এগুলো যে কোনো জায়গায় থাকে না, আর যেটাই থাকে ওটার ভ্যালু অলমোস্ট অন্য জায়গা থেকে, অন্য কিছু থেকে বাইরে যায়। এরপরে আছে কপিরাইট বা গ্রন্থস্বত্ব। আপনি একটা বই লিখছেন, তাহলে আপনার বইয়ের জন্য কপিরাইট বা গ্রন্থস্বত্ব যদি ওইটা নেন, হয়তো কিছু টাকা দিতে হবে, তবে আপনার এটা সম্পদ হিসেবে গণ্য হবে। কেমন সম্পদ? অদৃশ্যমান, যেটা ধরা যায় না। কপিরাইট, আপনার একটা ভিডিও আছে, ইউটিউবে ভিডিও ছাড়ছেন, তবে ওই ভিডিও অন্য কেউ জানি কপি করে জানি না ছাড়তে পারে, তাহলে আপনি কপিরাইট দিয়ে রাখলেন, এটা একটা আপনার সম্পদ। কম্পিউটার সফটওয়্যার, হয়তো আপনি এমন একটা সফটওয়্যার আছে, মানে ওইটা আপনি কিনা লাগছে, যেটা কিনতে আপনার টাকা লাগছে, ওইটা আপনি ব্যবহার করেন, তাহলে আপনার এই সম্পদটা কেনার পিছনে টাকা গেছে, বা আপনি আরও একটা সম্পদ পাইছেন, কিন্তু এই সম্পদটা আপনি ধরতে পারতেছেন না। দেখা যায় কোনো রকম, মানে এটার কাজকর্ম দেখা যায় সফটওয়্যারের, তবে এটা সফটওয়্যার কিন্তু ধরা যায় না। লাইসেন্স বা ফ্রাঞ্চাইজ, আপনার প্রতিষ্ঠান বৈধ কিনা এটার জন্য আপনি লাইসেন্স করলেন, হয়তো সরকারের কিছু টাকা দিলেন লাইসেন্স করার জন্য, তো এটা আপনার একটা সম্পদ, অদৃশ্যমান সম্পদ। ব্র্যান্ড নাম, যেটা বললাম ট্রেডমার্ক তো মানে প্রতীক, যেটা বলে। আর ব্র্যান্ড নাম হচ্ছে মানে যে কোনো কোম্পানির নাম বলতে পারেন, অ্যাপল, স্যামসাং, ওয়ালটন, এরকম যে নাম আছে, তো এগুলোর একটা ভ্যালু ক্রিয়েট করে। ব্যবসায়িক গোপন তথ্য বা ফর্মুলা, একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে অনেক গোপন তথ্য থাকতে পারে, এগুলো একটা সম্পদ, কারণ ওই গোপন তথ্য বা ফর্মুলা দ্বারা উনি ওই ব্যবসাটা অন্য যে তার সাইডে যেগুলো ছিল, মানে ব্যবসায়ী ছিল, তার কি বলে কম্পিটিটর বা প্রতিযোগী ব্যবসায়ী, তাদের থেকে উনি ভালো একটা রেজাল্ট দেওয়ার মাধ্যমে সে মানে ব্যবসাটাকে আগিয়ে নেয়। তো সবাই তো মিষ্টি তৈরি করে, কিন্তু সবার মিষ্টি তো একরকম বিক্রি হয় না। তো নর্মালি যে ভালো মিষ্টি বানায় বা তৈরি করে, তো ওনার একটা গোপন ফর্মুলা আছে, তো এটাও একটা সম্পদ। এরপরে অলিক সম্পদ, এটার বলে ফিকটিটিভাস অ্যাসেট। এটা খুব একটা ব্যবহার হয় না, তবে টুকটাক ব্যবহার হয়। এটারে আবার আর একটা নাম আছে, ভুয়া সম্পদ। এটা হচ্ছে প্রাথমিক খরচ, প্রিলিমিনারি এক্সপেন্সেস, বিলম্বিত বিজ্ঞাপন, ডিফারেড অ্যাডভার্টাইজিং। আচ্ছা, প্রাথমিক খরচ কীরকম? এখানে আর একটা দিতে পারেন, নতুন পণ্যের গবেষণা ব্যয়। এগুলা আসলে কেমন সম্পদ? হয়তো আপনি প্রাথমিক খরচ যদি বলেন, আমি বোঝাই, আপনার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার প্রথমে যখন আপনি যে খরচটা করেন, ওইটার বলে প্রাথমিক খরচ। ওই খরচটা আপনার অনেক দিন সুবিধা দান করে, এটা হচ্ছে প্রাথমিক খরচ।
বিলম্বিত বিজ্ঞাপন বিজ্ঞাপন আপনি সঠিকভাবে দিতে পারলে এটা অনেকদিন আপনার স্থায়ী হয়। এই বিজ্ঞাপনের মাধ্যমে পরবর্তীতে অনেকদিন আপনার পণ্যটা চলে। এটা একটা অলিক সম্পদের মধ্যে পড়ে। এটা খুব একটা আসে না। উপরে যে সাইডটা যেটা বলছি, স্থায়ী সম্পদ, অস্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ এবং অদৃশ্যমান, এগুলা বেশি আসে। আচ্ছা, এখন আমি এখানে লাল কালি দেখছি লিখে দিচ্ছি, এটা কি লিখছি মূলত এগুলো আমরা এখন পড়ছি। স্থায়ী সম্পদ পড়ছি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ পড়ছি, চলতি সম্পদ পড়ছি, অলিক সম্পদ পড়ছি। এই চারটা যদি আপনি যোগ করেন তাহলে সমান পাবেন মোট সম্পদ। তো মোট সম্পদ মানে কি, কোন সম্পদ? এই যে শুধু এটা পাইছেন, এর মান এই পাঁচটা মিলিত হয়ে এর মান পাইছেন। তো এখনো এল এবং ও ই বাদ আছে, অর্থাৎ অ্যাসেট মাত্র আপনি শিখছেন, এখন আরো দুইটা বাকি আছে। তো আপনার অ্যাসেটের যে মান এখানে যদি আমরা ম্যাথ করতাম তাহলে প্রতিটার টাকার অঙ্ক এখানে লিখে দিতাম, অ্যামাউন্ট লিখে দিতাম, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার হইতাম। তো আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব ম্যাথ করার জন্য। তো আমরা যদি এরকম লিখি তাহলে আমরা মোট সম্পদ পেয়ে যাব। তো মোট সম্পদের পরে আছে কি, মালিকানা সত্ত্ব ও দায় সমূহ। তো আমার কোনটা মালিকানা সত্ত্ব এবং কোনটা দায় এটা তো দেখতে হবে। মালিকানা সত্ত্ব কোনটা, যেটা হচ্ছে মালিক ব্যবসায়ী বিনিয়োগ করে। তো আমি মালিকানা সত্ত্বের মধ্যে লিখছি মালিকানা সত্ত্ব কি কি। এক হচ্ছে মূলধন, সমাপনী উদ্ধৃত, এটাকে বলে ক্যাপিটাল বা ক্লোজিং ব্যালেন্স। আচ্ছা, মূলধন যেটা মালিক ব্যবসায় বিনিয়োগ করে, এটা কিন্তু মালিকানা সত্ত্বের ভিতরে একটা অংশ হচ্ছে মূলধন। তো মালিকানা সত্ত্বের মধ্যে একটা আইটেমই আছে, শুধু মূলধন, আর কোনো আইটেম নাই। আর মালিক ব্যবসা থেকে যদি কিছু নেয় ওটার বলে উত্তোলন। তো ওই উত্তোলন হিসাবটা এই ম্যাথে আসবে না, কারণ ব্যবসায়ী যা দেয় ওইটাই শুধু আসবে। এরপর আছে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় কেমন, যে ঋণটা নিলে আমার অনেক দিন মানে দায়বদ্ধ থাকতে হয়, একটা প্রেসারে থাকতে হয়। এটার ইংলিশে বলে নন কারেন্ট লাইবিলিটিস বা লং টার্ম লাইবিলিটিস, দীর্ঘমেয়াদী দায়। যেমন ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ। ব্যাংক ঋণ আপনি 5 বছরের নামে বা 10 বছরের নামে আপনি ব্যাংকের থেকে ঋণ নিলেন 10 লক্ষ টাকা, তাহলে আপনার 5 বছর ভরে আপনার ঋণটা পরিশোধ করতে হবে। এটা হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী একটা দায়। ঋণপত্র, ডিবেঞ্চার, বন্ড, বিষয়গুলো একই রকম। তো ঘুরে ফেরা সাইডটা কাছাকাছি। তো আপনি কোন পারপাসে নিতেছেন এটা দিবেন। তো ঋণপত্র, ডিবেঞ্চার, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ, এগুলো থাকলে আপনি দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে দিবেন। এগুলো ইংলিশ নাম, এই যে ডিবেঞ্চার। আচ্ছা, স্বল্প মেয়াদী দায় কি আবার? এর গেল দীর্ঘমেয়াদী, এখন হলো স্বল্প মেয়াদী, যেটা আপনার 1 বছরের মধ্যে পরিশোধ করতে হয়। খুব একটা প্রেসার থাকে না, টাকার মূল্যও কম, অল্প টাকার মধ্যে দায়টা থাকে। যেমন প্রদায় হিসাব বা ব্যবসায়িক ঋণ। প্রদায় হিসাব কেমন, আপনি একটা পণ্য ক্রয় করছেন, হয়তো 20,000 টাকা দিয়ে পণ্য ক্রয় করছেন, কিন্তু আপনার টাকা নাই, আপনি বাকিতে ক্রয় করছেন। তো বাকিতে ক্রয় করার মানে এই না যে আপনি 10 বছর পরে বাকি টাকা পরিশোধ করবেন। হয়তো 2 দিন, 5 দিন বা 1 সপ্তাহ বা 15 দিন এর মধ্যে আপনি দিয়ে দিবেন, মানে একটা মাসের মধ্যেই বাকি টাকাটা পরিশোধ করা হয় নর্মালি। তো আপনি এটা হচ্ছে আপনার প্রদেয় হিসাব বা ব্যবসায়িক ঋণ, এটা অল্প কিছু দিনের জন্য, এটা হচ্ছে স্বল্প মেয়াদী দায়। এরপরে প্রদায় বিল, যেমন আপনি কারেন্ট বিল দিবেন, বিদ্যুৎ বিল। তো অফিসের বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনার বা প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল দেওয়ার জন্য হয়তো এই মাসে মনে নাই বা আপনি দিতে পারেন নাই, তাহলে আপনার এটার হচ্ছে প্রদায় বিল বলবো। অর্থাৎ আপনার স্বল্প মেয়াদী দায় হিসাবে এটা গণ্য হবে। এটা নোটস পেয়েবল বা বিলস পেয়েবল, আমরা বিলস পেয়েবল এটা নামে বেশি পরিচিত। এরপরে বকেয়া খরচ, যে খরচটা আপনি করতেন কিন্তু করা হয় নাই। সাপোজ আপনি ঢাকা থেকে রাজশাহীতে আপনি পণ্য স্থানান্তর করবেন, তো সেক্ষেত্রে আপনার পণ্য নেওয়ার পর আপনার গাড়ি ভাড়া যে একটা
পরিবহন খরচ আছে, ওই খরচটা আপনার এখন নাই। আপনি ড্রাইভারে বললেন যে আমি 2 দিন পরে দেবো, তাহলে এটা তো একটা খরচ ছিল, কিন্তু 2 দিন পরে যে দিবেন বললেন, তো এখন তো বকেয়া হয়ে গেল। খরচও আছে, তবে বকেয়া বকেয়া খরচ। তো এটা আপনার একটা দায়, ছোটোখাটো দায়। এটা হচ্ছে অ্যাকওয়ার্ড এক্সপেন্স বা আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, এটা কেমন? অগ্রিম আয় করছেন, একটা কাজ করেন নাই, আয় করে ফেলাইছেন। মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানের কি বলে ম্যানেজার, তো আপনি অন্য একটা প্রতিষ্ঠানে বলতেছেন আমি 1 লক্ষ টাকার পণ্য আপনার কাছে বিক্রি করব। বিক্রি করলে তাহলে কি হবে? 1 লক্ষ টাকা ওনার প্রতিষ্ঠানে ঢুকবে। তো বলতেছে এই পণ্যটা আমি 2 দিন পরে বিক্রি করব, আপনি আজকে আমাকে টাকাটা দিয়ে দেন, আমার প্রতিষ্ঠানে আজকে টাকা শর্ট পড়ছে, তো আজকে আমাকে 1 লক্ষ টাকা দিয়ে দেন, আমি 2 দিন পর আপনার পণ্যটা দিতেছি। তো এই যে আয়টা করলো, এটা হচ্ছে অগ্রিম আয়, যেটা উনি উপার্জন করে নাই, অর্থাৎ তার আগেই সে টাকাটা নিয়ে রাখছে। এটার বলে অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, বা ইংলিশে লিখলে আন আন আর্নড রেভিনিউ, অ্যাডভান্স রেভিনিউ। এটা দিবেন, তাহলে আপনার সুবিধা হবে। এবার ব্যাংক জমা অতিরিক্ত। ব্যাংকে আছে আপনার 20,000 টাকা, কিন্তু আপনার উঠান লাগবে 25,000 টাকা। কেমনে উঠাইবেন? তো আপনার ক্রেডিট কার্ড থাকলে উঠানো যায়। তো আপনি এটা যদি করেন, তাহলে আপনার 5,000 টাকা যে ব্যাংক আপনার অতিরিক্ত দিল, এই 5,000 টাকা আপনার ব্যাংক ড্রাফট হিসাবে গণ্য হবে। এটা হচ্ছে চলতি দায়। আর আপনি হয়তো 15 দিন 1 মাসের মধ্যে আপনি টাকাটা পরিশোধ করলে আপনার দায়টা মানে কমে যাবে। তো এটা আপনার দীর্ঘমেয়াদী আর কি সুবিধা দেব না। এখন এই 3টা যে বললাম, মালিকানা সত্ত্ব, দীর্ঘমেয়াদী দায় এবং স্বল্পমেয়াদী দায়। তো মালিক যেটা দেয় এটারে বলে মালিক যেটা প্রতিষ্ঠানে দেয় এটারে বলে মূলধন। তো এটা মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। আর মালিকের বাহিরে অন্য কোনো থার্ড পার্সন যদি কেউ ব্যবসায় টাকা দেয়, তাহলে ওটারে বলে দায়। দায়টা হচ্ছে অল্প কিছু দিন, 1 বছরের যদি কম হয় তাহলে ওটা বলে স্বল্পমেয়াদী দায়। 1 বছরের বেশি, 5 বছর 10 বছর যদি হয়, তাহলে 1 থেকে 5-এর মধ্যে যদি হয় তাহলে মধ্যমেয়াদী আছে একটা, আর 5-এর উপরে যদি হয় দীর্ঘমেয়াদী। নর্মালি আবার আপনি 1+ হইলেও দীর্ঘমেয়াদী দিতে পারেন, যেহেতু আপনার এখানে মধ্যমেয়াদী অনেক সময় থাকে না। তো আমরা কি পাইলাম এই পাশে? স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, অলেখ সম্পদ। এখানে আর একটা বাদ আছে মনে হয়, এই যে অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পদ, এটা আমি যোগ করা হয় নাই, এটাও হবে যোগ অদৃশ্যমান সম্পদ। তাহলে আপনি কি পাবেন? মোট সম্পদটা পাবেন। আচ্ছা, মোট সম্পদ পাবেন এইভাবে 5টা আইটেম যে যোগ করেন। মোট সম্পদ পাইছেন। এখন আপনি মালিকানা সত্ত্ব আপনার এই মূলধন যদি দেন, তাহলে আপনি মালিকানা সত্ত্ব পাবেন। তাহলে আপনার 2টা চলে গেল, 2টা বুঝলেন। তাহলে আপনার এ পাইছেন, এল পাইছেন, আর আছে ও ই। ও ইটা কেমনে? ও ই হচ্ছে মালিকানা সত্ত্ব, ও না, ও ইটা হচ্ছে হ্যাঁ, ও এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, মিস্টেক হয়েছে। ও এটা মালিকানা সত্ত্ব, এই যে অনার সিকিউরিটি। আর এলটা হচ্ছে এই যেটা, এলটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় এবং স্বল্পমেয়াদী দায়। এই যেটা, এই দুইটা হচ্ছে এল, এটা হচ্ছে ও ই। তো আমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছি, নরমালি যদি আমাদের অ্যাসেট যদি স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, অ্যাসেট যে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ,
দীর্ঘমেয়াদী সম্পদ, অলিক সম্পদ এবং অদৃশ্যমান সম্পদ যদি 1 লক্ষ টাকার যে হয়ে থাকতো, তাহলে আপনার লাইবিলিটিস হয়তো 20,000 বা অনার সিকিউরিটি 80,000। এরকম করে যে কোনোভাবেই এখানে অ্যামাউন্টটা মিলে যেত, অর্থাৎ অ্যাসেট যত থাকতো এই লাইবিলিটিস এবং ও এই দুইটা মিলে ততই হইতো। এই হচ্ছে আমাদের ম্যাথ, মানে ম্যাথের বেসিক। তো এতটুকু ক্লিয়ার না থাকলে আপনি ম্যাথে প্রথমে গেলেই হিমশিম খেয়ে যেতে পারেন। তো এই হচ্ছে আর্থিক বিবরণীর আর একটা পার্ট, আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তো কারো প্রশ্ন থাকলে করতে পারেন, ইনশাআল্লাহ সমাধান দেওয়া হবে। আসসালামু আলাইকুম।